ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টের খবরে তো আজকে নজর রাখতে হবে, যেখানে একেবারে কল্পতরু তৃণমূল সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে আরও 500 টাকা বাড়লো, এবার থেকে 1500 টাকা পাবেন মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারে SC ST মহিলারা আগে 1200 টাকা পেতেন, 500 টাকা অ্যাড হলো 1700 টাকা। আশা কর্মীদেরও 1000 টাকা ভাতা বাড়ানো রাজ্য, সেসবে আসছি। আর লক্ষ্মীর ভাণ্ডারে এই যে 500 টাকা বৃদ্ধি, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয়। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা পাবেন। আর শুভেন্দু অধিকারী গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ এটা তো বাজেট নয়, সামনেই ভোট রয়েছে। ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট, এই বিষয়টাকেই ফোকাস করতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা। শোনাই। স্বাভাবিকভাবে এটাকে জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয়, এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই। অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে, যেই সময় আদর্শ আচরণ বিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগোরেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। একটু প্রবীরের কাছ থেকে একটা বিষয় বুঝে নিতে যাবো। প্রবীর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফেব্রুয়ারি থেকে এই বর্ধিত টাকা লাগু হবে এবং একাধিক ক্ষেত্রে, সেখানে শুভেন্দু অধিকারী এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। কোন জায়গায় দাঁড়িয়ে বিষয়টা একটু যদি সহজভাবে সাধারণের জন্য বুঝিয়ে দেন। দেখো, আজকে যে রাজ্য সরকার বাজেট পেশ করলো, রাজ্য সরকারের সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, সেটা হচ্ছে 4 মাসের জন্য। এই ভোট অন অ্যাকাউন্ট আজকে পেশ করলেন তিনি। যেহেতু রাজনৈতিক মহল বলছে যেহেতু নির্বাচনী আচরণবিধি এখনও লাগু হয়নি, ফলে রাজ্য সরকার তার যে এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে থেকে ফেব্রুয়ারি মাস থেকে তিনি যা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত তারা কার্যকর করতে পারেন। এবং যদি দেখা যায় যে এই নির্বাচনের পর এই সরকার এলো না, নতুন সরকার এলো, তাহলে তারা তাদের মতো করে ভোট অন অ্যাকাউন্ট থেকে সরিয়ে পূর্ণাঙ্গ বাজেট তারা তাদের মতো পেশ করবেন। আর যদি এই সরকারই ফিরে আসে, তাহলে কিন্তু দুটো প্রভিশন থাকে। এই সরকার চাইলেও তারা তাদের ভোট অন অ্যাকাউন্টটাকে পূর্ণাঙ্গ বাজেট আবার করতে পারে, আর যদি না চান তাহলে এই ভোট অন অ্যাকাউন্টটাকেই তারা কন্টিনিউ করতে পারেন যদি এই সরকারই ফিরে আসে। সুতরাং রাজনৈতিক মহল বলছে যে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়াটা কোনো মানে অবৈধ কাজ নয়, একদম সাংবিধানিক সংবিধান স্বীকৃত মেনেই রাজ্য সরকার তারা টাকা দিতে পারবেন। ফলে ফেব্রুয়ারি মাসে তারা টাকা দিতে পারবেন। যদি পরবর্তীকালে দেখা যায় নতুন সরকার এলো, তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন এই বাজেটকে সরিয়ে দিয়ে। যেহেতু নির্বাচনী বছর, তাই এটা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়, কারণ সরকার বদলের আশঙ্কা থাকে, তখন নতুন সরকার তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়াটা কোনো
নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ছে না, সুতরাং রাজ্য সরকার দিতে পারে। এবং আজকের যে এই বাজেট দেখা গেল রাজ্য সরকার পেশ করেছে ভোট অন অ্যাকাউন্ট, সেখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরকে তারা ছুঁয়ে গেছে। আমি এই যেমন এই আশা গুরুত্বপূর্ণ কর্মীদের- সেক্টরে আসবো। প্রবীর, একটু সঙ্গে থাকো। যেখানে 100 দিনের কাজ, সেই কাজ 100 দিনের কাজেও কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে রাজ্য বাজেটে, এবং বার্তা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। শোনা 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম, মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী। যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে, আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল, এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি। প্রবীর, খুব সংক্ষেপে জানতে চাইব, মানে 100টা সামাজিক প্রকল্প, মানে যে কোনো রাজ্যের কাছে এটা যথেষ্ট ঈর্ষণীয় বিষয় এবং চর্চার বিষয়। তার উপরে 100 দিনের কাজ যখন রাজ্য দাবি করছে যে নিজে টানছে, বিপুল আর্থিক চাপ। দেখো 2023-24 দেখা গেছে যখন 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তখন রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছিল। 50 দিন ছিল সেটা, পরবর্তীকালে সেটা বেড়ে 75 দিন হয়েছে। এবং এই যে বর্তমানে রাজ্য সরকার 2026-27 অর্থবর্ষের যে বাজেট ভোট অন অ্যাকাউন্ট তারা পেশ করলেন, সেটাকে তারা 100 দিন করেছেন। এবং এই যে কেন্দ্রের যে মূল ছিল প্রকল্পটা মহাত্মা গান্ধীর নামে নারেগা, সেটা ইতিমধ্যে তারা নাম পরিবর্তন করেছে সংসদে বিল এনে। সে যেদিন নাম পরিবর্তন করেছেন তার পরের দিনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মহাত্মাশ্রী এই প্রকল্প চালু করেছেন, এবং সেটা 75 দিন থেকে বেড়ে এবার এই বাজেটে 100 দিনের করা হলো। সব্যসাচী, অনেক ধন্যবাদ প্রবীর। অর্থাৎ মহত্তাশ্রী, যেখানে 100 দিনের কাজ এবারে সরকারের তরফ থেকেও বলা হলো। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে গোটা বিষয়টা তিনি একা টানছেন, রাজ্যের ওপরে ঘাড়ে চাপ পড়ছে। এবং তিনি এটাও মনে করিয়ে দিতে চেয়েছেন যে পেনশন যে বিষয়টা, যখন এই ডিএ মামলার আবহে গোটা বিষয়ে তোলপাড়, আমি ডিএ ইস্যুতে পরে আসবো, তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে একমাত্র এই রাজ্য সরকারই পেনশন দেয়। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা। ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই, আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই বাজেটে রয়েছে। এক, আপনারা জানেন যে আশা কর্মীদের আন্দোলন এর আগে গত মাসেই, এই মাসেও কীরকম পর্যায়ে উঠেছিল, একেবারে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় তাদের সেই আন্দোলন বিক্ষোভ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 1000 টাকা আশা কর্মীদের মাইনে বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ আরও 4% বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই ইস্যুতে বিজেপির কি বক্তব্য শোন। 6th পে কমিশন যারা পূর্ণাঙ্গ কার্যকর করেনি, 7th পে কমিশনের কমিটি করেনি, যেখানে গোটা দেশে এবং কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন বানিয়েছে। আজকে সকালে 11টায় ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে রিগার্ডিং ডিএ। তারপরেও 4% ডিএর কথা বলা হয়েছে, যেটা অপ্রাসঙ্গিক। কারণ এই সরকারকে 10,400 কোটি টাকা 6ই মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের ফলে। কয়েক হাজার আশাকর্মী, 80,000-এর কাছাকাছি, কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, এদের ক্ষেত্রে 1,000 টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে, সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, যেটা নির্বাচন বিধির সময় কার্যত অসম্ভব। রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে। আমি তো বললাম ওই 1000 বেরিয়ে যাবে, কিছু বেরিয়ে যাবে, এর থেকে আর কি করবে? ভাতা দিয়ে হয় না, একটা সরকার একটা মানুষকে এগিয়ে যায় শুধু ভাতা দিয়ে হয় না, তাদের কর্মের মূল্যায়ন করতে হবে। সেই মূল্যায়নটা রাজ্য সরকার করতে পারছে না।
এবারে ডিএতে আসি, যে বিষয়টা শুভেন্দু অধিকারী বললেন যে বড় ধাক্কা খেলো রাজ্যের সুপ্রিম কোর্টে, যেখানে ডিএ অধিকার কি অধিকার নয় সেটা নির্ধারিত হয়ে গেল, যেখানে সুপ্রিম কোর্ট বললেন হ্যাঁ ডিএ পাওয়া অধিকার যেমন রয়েছে, আর ঠিক এই জায়গা থেকে 2019 পর্যন্ত বকেয়া টাকা দিতে হবে, আর খুব তাড়াতাড়ি দিতে হবে 25%, আর বাকি টাকার অঙ্ক কবে কি হবে তার জন্য আলাদা কমিটিও করার কথা বলা হয়েছে। দাবি যখন ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসেই জয়, তাই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে সংগ্রামের এ যেন প্রকৃত অর্থেই লক্ষ্মী বাড়ে লক্ষ্মী লাভ, অন্তত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তো বটেই। উপলক্ষ সুপ্রিম কোর্টের একটি রায়, যেখানে বলা হয়েছে কর্মচারীদের 2008 থেকে 2019 পর্যন্ত ডিএ প্রাপ্য। এবছরে 6 মার্চের মধ্যে 25% ডিএ মেটাতেই হবে। বাকি 75% বকেয়া ডিএর অঙ্ক এবং তা কিভাবে দেওয়া হবে রাজ্যের সঙ্গে আলোচনা করে স্থির করবে কমিটি। 31 মার্চের মধ্যে 75% প্রথম কিস্তি দিতে হবে কর্মচারীদের। 15 এপ্রিল রায় কার্যকর রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের এই রায়ে অকাল হলির মেজাজ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে, যদিও অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে রাজ্য সরকারের দিকে হুঁশিয়ারিও দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব। 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই, এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা। রাজ্য সরকারি কর্মচারী হিসেবে 10 লক্ষ মানুষ বকেয়ার অর্থ পাবেন। 1 লক্ষ পেনশনারেরও মহার্ঘ ভাতার বকেয়া মেটাতে হবে। শীর্ষ আদালতের এই ডি রায়ে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। এই জয় অবশ্যম্ভাবী ছিল, এটা আমরা জানতাম আমাদের জয় হবে। আমরা খুব খুশি। এখন দেখি যে ডিউটা কবে আছে, এরপরে ওটা কিছুদিন যা বোঝা যাচ্ছে ইলেকশনের পরে ওটা হবে। 25% আজ থেকে 6 মাস আগেই দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়টা রাজ্য সরকার একটু বাড়িয়ে নেওয়ার কৌশল নিয়েছিল। সেই ক্ষেত্রে রাজ্য সরকার কিছুটা সফল হলো। তো আমরা রায় পেয়েছি, এটা একটা আনন্দ ব্যাপার। 10 বছর কেস করার পর আমরা জয়লাভ হলাম, এটা আমাদের বিশাল ব্যাপার। গত বছর 16 মে সুপ্রিম কোর্ট রাজ্যকে 2008 অগস্ট থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর 25% দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চে যায় রাজ্য। আবেদন করা হয় বকেয়া মেটানোর সময় বাড়ানোর। বৃহস্পতিবার সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চ জানিয়ে দিল, মহার্ঘ ভাতা আইনিভাবেই সরকারি কর্মচারীদের অধিকার, তাই অবিলম্বে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে। রাজীবের কাছে গোটা বিষয়টা কি দাঁড়ালো একটু খুব সংক্ষেপে বুঝে নেবো, এবং অঙ্কটা কোথায় দাঁড়ালো তাহলে রাজীব? দেখো, তোমাকে বলে রাখি যে চলতি মাসেই, অর্থাৎ একেবারে তাড়াতাড়ি 10,000 কোটি টাকা রাজ্য সরকারকে জোগাড় করতে হবে। তার কারণ রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া 25% ডিএ, যেটি 40,000 কোটি টাকা, তার 25% হচ্ছে 10,000 কোটি টাকা, সেটি ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের যে আজকে বিচারপতি সঞ্জয় কারোলের যে বেঞ্চের নির্দেশ, তাতে কিন্তু স্পষ্ট করে সেটি বলা রয়েছে, এবং তার সেই রায়ে বলা রয়েছে যে আগামী 6 মার্চের মধ্যে কিন্তু একেবারে ছক কষে ফেলতে হবে এই কমিটিকে, যে তারা কবে কত টাকা দেবে এবং কিভাবে দেবে, এবং 31 মার্চের মধ্যে বাকি 75%-এর প্রথম কিস্তি দিয়ে দিতে হবে, অর্থাৎ কিস্তি করেই দেবে। সুপ্রিম কোর্ট ধরে নিয়েছে যে বাকি 75% টাকা যেহেতু রাজ্য সরকার বলছে তাদের হাতে অর্থ নেই, তাই একসঙ্গে তারা দিতে পারবেন না, তাই তারা ধরে নিয়েছে যে কিস্তি করে দেওয়া হবে, তাই তার একটা অংশ কিন্তু দিয়ে দিতে হবে, এবং কমপ্লায়েন্স রিপোর্ট সেটা দিতে হবে 15 মের মধ্যে। অত্যন্ত বড় রিপোর্ট, এবং এর প্রভাব নানাভাবে যদি তুমি দেখো রাজ্য সরকারের উপরে পড়বে স্পষ্টতই। কিন্তু এই
ডিএ মামলা, ডিএ যে একেবারে দীর্ঘদিন ধরে 3.5 বছর ধরে যে মামলা চলেছে, তাতে যদি আমরা শুনানির কথা এক্ষেত্রে মনে করি, তাতে রাজ্য সরকার কিন্তু বারংবার বলেছে যে তারা এত বোঝা নিতে পারবে না, তাদের ক্ষমতা নেই। তারপরেও সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্য সরকার একথা বলতে পারে না। রাজ্য সরকারের কর্মচারীদের অধিকারও রয়েছে, তাদের অধিকারের কথা ভাবতে এক্স্যাক্টলি, হবে। অর্থাৎ ডিএ নিয়ে অধিকার কিনা যে প্রশ্নটা ছিল, সেখানে সুপ্রিম কোর্ট বলে দিল অধিকার এবং রাজ্যকে টাকাটা দিতেই হবে। এই জায়গা থেকে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। এই সুমনবাবুর কাছে যাবো। সুমনবাবু, 10,000 কোটি, তারপরে আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, এতগুলো সামাজিক প্রকল্প, 100টার কাছাকাছি, মানে এ তো গোটা বিষয়টাই হচ্ছে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এত টাকা রাজ্য তো আগেই বলেছে যে তাদের পক্ষে সম্ভব নয়। হবে কি করে গোটা বিষয়টা? সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেই। সব্যসাচী, দেখুন, একজন সরকারি কর্মী নেতা যে কথাটা বলছিলেন, আমি আপনাকে সেই কথাটা মনে করিয়ে দিই। রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই 8 মাস টাইম বাই করে ফেলেছে, এবং আপনি যদি সমস্ত রায়গুলোকে দেখেন, প্রথমে হাইকোর্ট বলেছিল 100% দিতে হবে, তারপর সেটা সুপ্রিম কোর্টে গেল। আজকে সুপ্রিম কোর্ট যে 25% বলেছে, রাফলি 10,000 কোটি টাকা, আমার ধারণা সেটার একটা মানে প্রভিশন বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই রেখেছে। কিন্তু আপনি যদি দেখেন, মানে দেখুন, সমস্ত কিছুর পেছনে যারা রাজনীতি আছে, সেই রাজনৈতিক অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো অব্দি সরকারি কর্মীদের দিয়ে দেওয়াটাকে তার রাজনীতির ক্ষেত্রে প্রধান প্রায়োরিটি না ধরে এই যে সোশ্যাল বেনিফিট পাইয়ে দেওয়া, যেটা তাকে পলিটিক্যালি অনেক বেশি ডিভিডেন্ড দেয় বা অনেক বেশি ভোট দেয়, সেটাকে গুরুত্ব দিয়েছেন। আমি আপনাকে বলার চেষ্টা করি, আসলে কিন্তু দেখুন, রাজ্য সরকার তার 40,000 কোটি টাকার দায়কে 10,000 কোটিতে নামিয়ে আনতে পেরেছে এতদিন ধরে মামলা করে। আপনি যদি এবং আপনি যদি পুরোটাকে ওভারঅল পার্সপেক্টিভে ধরেন, ওভারঅল পার্সপেক্টিভে যে 2008 থেকে 19 অব্দির বকে, অর্থাৎ তখন টাকার যা মূল্য ছিল, এখন টাকার যা মূল্য, তাতেই 10,400 কোটি টাকা পেয়ে যদি সরকারি কর্মচারীরা উল্লসিত হন, অবশ্যই আমারও ভাল লাগবে। কিন্তু আমি বলছি, রাজ্য সরকার কিন্তু সুকৌশলে নিজেদের যে সময় বার করার খেলাটা, সেটা কিন্তু করে ফেলতে পেরেছে। একদমই। সুমনদা, আপনি সঙ্গে থাকুন, আর আমরা পরের ইস্যুতে চলে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইস্যু, এবং সামনের যে ভোট, সেই ভোট তাতে ইন্টারেস্টিং হবে এই জায়গা থেকে। কারণ কংগ্রেস 2026-এর নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিল বামেদের সাথে। কোনো রকম কোনো আসন সমঝোতা নয়, কংগ্রেস তারা একাই লড়বে। এবং এই নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠকও হয়েছে। বৈঠকের পরেই এই সিদ্ধান্ত হয়েছে কংগ্রেসের তরফে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন একবার শোনাই। 2016 সালে আমরা সিপিএম সঙ্গে জোট, আমি এবং সূর্যকান্ত বাবুরা আমরা মিলেমিশে করেছিলাম। প্রদীপ ভট্টাচার্যকে, আব্দুল মান্নানকে আমরা মিডিয়েটর করে পাঠিয়েছিলাম। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গে যে এআইসি জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গে যারা অবজারভার, তারা সব সার্ভে করে দেখেছে বাংলায় একা লড়াটা শ্রেয়, তাই তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিও তাদের সিদ্ধান্ততে বলেছি, যদি আপনারা সবাই মিলে মনে করেন যে একা লড়া যেতে পারে, আমি একা লড়বো। আমরা তো লড়বোই কংগ্রেস, আমি লড়বো কিনা তার সিদ্ধান্ত নিয়ে নিই। রাজীবের কাছে আমাদের প্রতিনিধি। রাজীব, তার মানে এটাই ফাইনাল, কংগ্রেস কারোর সাথে আসন সমঝোতা যাচ্ছে না, সব আসনেই প্রার্থী যদি দেয় একাই লড়বে। একদমই। দেখো, দিল্লিতে আজকে মল্লিকার্জুন খার্গের বাড়িতে যে বৈঠক হলো, যে 5টি রাজ্যে নির্বাচন রয়েছে, সেই রাজ্যের নেতাদের সঙ্গে, প্রদেশ সভাপতিদের সঙ্গে, সেখানে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও ছিলেন। এবং সেখানে সেই বৈঠক শেষে এই সিদ্ধান্তই বেরিয়ে এসেছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবার একা লড়বে। সেই একা লড়ার সিদ্ধান্ত তারা ঘোষণা করেছেন। এবং সেক্ষেত্রে তুমি অধীর চৌধুরীর বক্তব্য শোনালে, অধীর চৌধুরী স্পষ্ট করে বলছেন যে একা লড়ার সিদ্ধান্ত নেতারা নিয়েছেন, নেতৃত্ব নিয়েছেন, তিনি সেই সিদ্ধান্তে একেবারে সহমত, কারণ সেটা দলের সিদ্ধান্ত, দলগতভাবে তিনি সেই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। একদমই। অনেক ধন্যবাদ রাজীব তোমাকে। আমি যাব এই নিয়ে সুমনদার কাছে। সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, মানে অঙ্কগতভাবে সামনের 2026-এর নির্বাচন তো দারুণ ইন্টারেস্টিং হয়ে গেল। ইন্টারেস্টিং হলো তৃণমূলের স্বার্থের দিক থেকে। দেখুন, কেন কংগ্রেস পশ্চিমবঙ্গে সিপিএম এর সঙ্গে জোট করলো না। যদি আমরা কেউ মন দিয়ে যে ছবিটা, ভিজুয়ালসটা আপনি দেখাচ্ছেন, সেই ভিজুয়ালসটা দেখি, তাহলে দেখবো যে রাহুল গান্ধীর ঠিক ডান পাশে যিনি বসে আছেন, তার নাম কেসি বেণুগোপাল, যিনি সেদিনকেও পার্লামেন্টে রাহুল গান্ধীর পাশে ছিলেন। এই কেসি বেণুগোপাল হচ্ছে কেরালার নেতা।
যে কেরালায় এখনো অব্দি সমস্ত সম্ভাবনা যে সিপিএমকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। তো পশ্চিমবঙ্গে যদি বামেদের সঙ্গে জোট হয় তাহলে কেরালায় রোজ বিজেপি সেটা নিয়ে কংগ্রেসকে বিঁধবে, সিপিএমও বিঁধবে। ফলে রাহুল গান্ধী অনেক বুদ্ধিমান। পশ্চিমবঙ্গে যদি সিপিএম এর সঙ্গে জোট হয় তাহলে বিরাট কিছু তফাৎ হবে না। আর পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস ভালো করে মুর্শিদাবাদ মালদাতেই করবে। তো পশ্চিমবঙ্গে সিপিএম এর হাত ধরতে গিয়ে যে রাজ্যে শিওরলি কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে সে কেরালা তিনি কেন হাতছাড়া করবেন? এবং কেসি বেণুগোপাল, দেখুন পলিটিক্স সবসময় ব্যক্তিগত অ্যাম্বিশনের উপর হয়। যেমন অধীর চৌধুরী এমএলএ হতে চান, তেমনি কেসি বেণুগোপাল কেরালা চিফ মিনিস্টার হতে চান। ফলে তিনি কেন রাহুল গান্ধীকে, যিনি রাহুল গান্ধীর মূল এবং প্রধান পরামর্শদাতা, তিনি এটা বলবেন যে কেরালায় যে তোমার শত্রু সেই বাংলায় কি করে তার সঙ্গে আসন সমঝোতা। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ সুমনদা আপনাকে। জলপাইগুড়িতে মাদকের বারবারন্ত, নেশার ডেরা গুড়িয়ে দিতে রাস্তায় নামলেন কাউন্সিলর। জলপাইগুড়িতে মাদক বিরোধী অভিযানে রাস্তায় নামলেন জলপাইগুড়ির তৃণমূল কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। লোহার শাবল হাতুড়ি নিয়ে নিজেই মাদকের আস্তানা গুড়ি দিতে দেখা যায় কাউন্সিলরকে। দীর্ঘদিন ধরেই এই 12 নম্বর ওয়ার্ডে থাকা রেলের জমিতে অবৈধ ক্লাবঘর বানিয়ে মাদকের কারবার চালানো হচ্ছিল, এমনটাই খবর। আর এর পাশেই রয়েছে দুটো হাই স্কুল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।